কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেতেন তাদের জন্য বর্তমানে সংযোজনী এক ফর্ম, যেটা হচ্ছে আপনার ফিল্ড ভেরিফিকেশনের ফর্ম, সেই ফর্ম কিন্তু ইতিমধ্যেই আপনারা সকলেই হয়তো জানেন যে জমা নেওয়া শুরু হয়েছে। এই ফর্ম জমা নেওয়ার ক্ষেত্রে প্রতিটি কৃষকের একটাই সমস্যা হচ্ছে যে কৃষক বন্ধু আইডি আপনারা খুঁজে পাচ্ছেন না আপনাদের, এবং অনেকেরই প্রবলেম হচ্ছে যে এই ফর্মটির সঙ্গে কোন কোন ডকুমেন্ট দিতে হবে, এবং কেউ কেউ বুঝতে পারছেন না যে কোন কলমে কি কি লিখতে হবে। এই সমস্ত কিছুই আজকে আমরা বিস্তারিত দেখাবো এই একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝে যাবেন কিভাবে এই ফর্মটি সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করবেন এবং কৃষক বন্ধু আইডি আপনি কিভাবে কোথা থেকে পাবেন। এছাড়াও আপনার কি কি ডকুমেন্ট এখানে দিতে হবে, এছাড়াও এখানে কি কি সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে এখানে জমা করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমরা এই একটি ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক কৃষক বন্ধুর অ্যানেক্সার 1 সংযোজনী 1 ফর্ম কিভাবে ফিল আপ করবেন। এই ফর্মটির পিডিএফ সরাসরি আপনারা চাইলে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে নিয়ে নিতে পারেন এবং ওখান থেকে ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করে নিয়ে আপনি কিন্তু আপনার জমা করতে পারবেন। এবার আমরা আসি এই যে প্রকল্প কৃষক বন্ধু, যে নতুন প্রকল্প সমীক্ষা ক্ষেত্র, এই ফর্মটা কাদেরকে জমা করতে হবে আগে প্রথমে ভালোভাবে জেনে নিই। যে সকল বন্ধুরা কৃষক বন্ধুর টাকা পেতেন কিন্তু কৃষক বন্ধুর টাকা পেয়ে এই গত 2-3 মাসে কিন্তু টাকা পাননি, তাদের জন্য এই ফর্মটি ফিল আপ করতে হবে। যারা টাকা পেতেন একদম নতুন, অনেক বন্ধুই আছেন যারা কৃষক বন্ধুতে একদম নতুন নাম রেজিস্ট্রেশন করতে চাইছেন, এই ফর্মটি কিন্তু তাদের জন্য নয়। এই ফর্মটি যারা টাকা পেতেন তাদের এখানে ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে, অর্থাৎ যাচাইকরণ হচ্ছে তাদের জন্য। নতুন যখন শুরু হবে কাজ, তখন আবার সরকারের তরফ থেকে যখন জানানো হবে তখন আপনাদেরকে নতুনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এবার দ্বিতীয়ত হচ্ছে যে সকল বন্ধু কৃষক বন্ধুও পেতেন এবং দুটি একসঙ্গে পেতেন, পিএম কিষাণ প্লাস কৃষক বন্ধু, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হচ্ছে না। আমরা গতকালকে ব্লক অফিসে গেছিলাম, সেখান থেকে দেখে এসেছি, জিজ্ঞাসা করে এসেছি, সেখানে বলেছে একবারে সরাসরি কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না। যারা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটি টাকা একসঙ্গে পেতেন তাদের অটোমেটিক ফিল্ড ভেরিফিকেশন হয়ে যাবে। শুধুমাত্র যাদের কৃষক বন্ধু পেতেন তাদের ক্ষেত্রে এই ফর্মটি ফিল আপ করতে হবে। একটা জিনিস ক্লিয়ার। দ্বিতীয় হচ্ছে এই ফর্মটির সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস কি কি দিতে হবে। চলুন আমরা দেখে আসি। একটি সরকারি যে নোটিশ আছে সেই নোটিশ অনুযায়ী, এটা একটি সরকারি নোটিশ। এই সরকারি নোটিশে দেখতে পাচ্ছেন গত 3/7/2026 অনুসারে জানানো যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় উপভোক্তাদের ক্ষেত্রে, একটু ছোট করে নিচ্ছি আমি, ক্ষেত্র সমীক্ষার জন্য যাচাইকরণ প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে। এই প্রক্রিয়ায় ব্লকের কৃষক বন্ধু প্রকল্পের নথি এবং কৃষকদের তথ্য পুনরায় যাচাইকরণ করা হবে। কি কি ডকুমেন্ট দিতে হবে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে? আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক পাসবুক, সঙ্গে দেবেন বর্তমান জমির পর্চা, সাম্প্রতিক মানে বর্তমান জমির পর্চা। আশা করছি বুঝে গেছেন যে আধার কার্ড দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে, ব্যাংকের পাসবুক দিতে হবে এবং যিনার নামে জমিটা রয়েছে তার পর্চা দিতে হবে। এটা কিন্তু স্বামী স্ত্রী দুজনের, খালি জমির পর্চার ক্ষেত্রে একজনের। এবার চলে আসুন এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন দেখে নিই এবং আমরা লাস্ট স্টেপে দেখাবো কিভাবে কৃষক বন্ধু আইডিটা আপনি পাবেন। ফর্মটি আমরা বড় করে নিলাম। প্রথমেই আসছে কৃষক বন্ধু আইডি। এই কৃষক বন্ধু আইডির কাছে কিন্তু আপনি লিখে দেবেন আপনার বর্তমান কৃষক বন্ধু আইডি। আমরা যেটা ভিডিওর শেষ প্রান্তে গিয়ে দেখাবো খুব সহজে কিভাবে আপনি কৃষক বন্ধু আইডিটি পাবেন। দ্বিতীয় হচ্ছে কৃষক যিনি আছেন 1 নম্বর কলমটি দেখবেন, 1 নম্বর কলমে সুবিধাভোগীর নাম, অর্থাৎ যে কৃষকের নামে এই অ্যাপ্লিকেশনটি করা হচ্ছে তার নাম। দ্বিতীয় হচ্ছে পিতা বা স্বামী বা স্ত্রী বা অভিভাবকের নাম। বোঝা গেল? এখানে লিখতে হবে 2 নম্বর কলম। 2 নম্বর কলমে কি লিখবেন? পিতার নাম। 3 নম্বর কলমে লিখবেন ঠিকানা। এই ঠিকানার জায়গায় প্রথমেই লিখে দেবেন খালি আপনার ভিলেজ অর্থাৎ গ্রামের নাম। 3-এর ক, 3-এর কতে লিখবেন কি? ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলার নাম। 3-এর খ বাংলায় পরিষ্কারভাবে লেখা রয়েছে ব্লক অর্থাৎ আপনার ব্লকের নাম। 3-এর গ, 3-এর গতে কি লিখবেন? গ্রাম পঞ্চায়েতের নাম। 3-এর ঘ এখানে লিখবেন মৌজা। এই মৌজাটা কোথায় পাবেন? এই মৌজাটা পাবেন আপনার জমির পর্চার একদম ওপর প্রান্তে মৌজা হিসেবে লেখা থাকবে, এখান থেকে আপনি দিয়ে দেবেন। কমপ্লিট হয়ে গেল। এবার 4 নম্বর কলমে চলে আসুন। 4 নম্বর কলমে কি আছে? 4 নম্বর কলমে প্রথমে রয়েছে ব্যাংক ডিটেলস।
এই ব্যাংক ডিটেলসের 4 নম্বরের 4-এর ক থেকে শুরু করবেন। 4-এর কতে কি লিখবেন? ব্যাংক ও ব্যাংকের শাখা। প্রথমে লিখবেন ব্যাংকের নাম, যেমন আপনার হতে পারে SBI, হতে পারে আপনার গ্রামীণ ব্যাংক, হতে পারে ইন্ডিয়ান ব্যাংক, হতে পারে পাঞ্জাব ব্যাংক। আপনি লিখে দিলেন আপনার ব্যাংকের নাম SBI ব্যাংক। এবার SBI ব্যাংকের পাশে একটু হালকা হাইপেন দেবেন, পাশে লিখে দেবেন আপনার কোন ব্রাঞ্চের শাখা। হতে পারে কলকাতা, হতে পারে শিলিগুড়ি, হতে পারে বহরমপুর, হতে পারে আপনার যে কোনো শাখা, সেই শাখার নাম আপনি কিন্তু এখানে লিখে দেবেন। এরপরে 4-এর খ, 4-এর খতে কি লিখবেন? IFSC কোড। ব্যাংকের নিচেই দেখতে পাবেন স্ট্যাম্প মারা বা ব্যাংকে আপনার প্রিন্টেড করা থাকবে IFSC কোড, সেই IFSC কোডটি আপনি এখানে দেবেন। এরপরে দেবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। সুন্দরভাবে 4-এর গত লাইনে লিখবেন অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লেখা হয়ে গেল, 4-এর কমপ্লিট। এবার 5 নম্বরে চলে আসবেন আধার সংযুক্ত মোবাইল নাম্বার। আধারের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, যিনি অ্যাপ্লিকেশন করছেন তার মোবাইল নাম্বারটা এখানে দেবেন। এরপরে 6 নম্বরে দেবেন আধার কার্ড নাম্বার। 7 নম্বরে এখানে একটু ভালোভাবে বুঝে নেবেন। 7 নম্বরে কি রয়েছে? 7 নম্বরে রয়েছে এপিক নাম্বার। এখানে 7 নম্বরে আপনি আপনার এপিক নাম্বারটা দিলেন। 7-এর এসি নাম্বার অর্থাৎ আপনার বিধানসভার নাম্বার। আপনি বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার, এগুলো আপনি আপনার যে ভোট দিয়েছিলেন ভোটের স্লিপে বা আপনার ভোটার লিস্টে কিন্তু এখানে পেয়ে যাবেন। পার্ট নাম্বার অর্থাৎ অংশ নাম্বার এবং সিরিয়াল নাম্বার, আপনার ভোটার লিস্টের কর্নারে যে সিরিয়াল নাম্বার থাকে সেই সিরিয়াল নাম্বার আপনি এখানে বসিয়ে দিলেন। এরপরে 8-এর ক, 8 নম্বরে এসে 8-এর ক, খ, গ 3টে স্টেপ রয়েছে। এই 3টে স্টেপে আপনাকে কি করতে হবে? 8-এর কতে আপনি কি SIR বা WBL 2026 লিস্টের জন্য SADD এই তালিকায় আপনার নাম পাওয়া গেছে? যদি পাওয়া যায় তাহলে ইয়েস অথবা নো আপনাকে লিখতে হবে। যদি আপনার SIR এর নাম থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস লিখবেন, যদি না থাকে তাহলে নো লিখে ছেড়ে দেবেন। এবার আপনার যদি SIR এর নাম থাকে তার মানে অবশ্যই আপনার ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, সেটার বর্তমানে স্ট্যাটাস কি, মুলতুবি আছে না কমপ্লিট হয়ে গেছে, ইয়েস নো এখানে লিখবেন এবং লাস্টে এখানে ইয়েস নো লিখে দেবেন গ নম্বরে। এরপরে 9 নম্বরে চলে আসি। 9 নম্বরে হচ্ছে PM কিষাণ। PM কিষাণের সুবিধা পান কিনা। যদি আপনি PM কিষাণের সুবিধা পান, আমি আগেই বলেছিলাম যারা PM কিষাণের সুবিধা পায় তাদের জন্য এই ফর্মটি ফিল আপ করার প্রয়োজন নেই। আপনি PM কিষাণের যদি সুবিধা পান এখানে ইয়েস লিখবেন এবং না পেলে নো লিখবেন। তার মানে আপনি যদি এখানে পাচ্ছেন না এখানে নো লিখে দেবেন, আর পেলে তো আপনার এই ফর্মটা ফিল আপ করার প্রয়োজনই নেই। এরপরে 10 নম্বর। 10 নম্বরে কি রয়েছে? প্রধান পেশা। এখানে প্রধান পেশা আপনি সরাসরি আপনি যদি কৃষক হন কৃষক লিখবেন, বা অন্যান্য কোনো যদি পেশায় নিয়োজিত থাকেন তাহলে সেই পেশাটি এখানে লিখবেন। কৃষক হলে ফার্মার লিখে দিলেন, আর অন্যান্য পেশায় যদি থাকেন সেই পেশার নাম আপনি এখানে লিখবেন 10 নম্বর কলমে। 11 নম্বর কলম। 11 নম্বর কলমে কি রয়েছে? 11 নম্বর কলমে রয়েছে, এখানে ভালোভাবে লক্ষ্য করুন, চাষযোগ্য জমির বিবরণ। অর্থাৎ এখানে চাষযোগ্য জমির বিবরণ আপনাকে দিতে হবে। 11-র ক থেকে শুরু করবেন। 11-র কয়ে কি আছে? JL নাম্বার। আপনার জমির যে পর্চা রয়েছে পর্চার ওপরের দিকে দেখবেন লেখা রয়েছে JL নাম্বার, সেই JL নাম্বার দেবেন। এরপর ঠিক পর্চাতেই আপনার লেখা থাকবে খতিয়ান নাম্বার, সেই খতিয়ান নাম্বার দেবেন। 11-র গতে থাকবে দাগ নাম্বার, পর্চাতেই দাগ নাম্বার পেয়ে যাবেন, সেখানে দাগ নাম্বার দেবেন। চাষযোগ্য জমির পরিমাণ। চাষযোগ্য জমির পরিমাণ একর হিসেবে লিখবেন, কত একর জমি আপনার সেই একর হিসেবে লিখবেন। এবার আসছে 11-র অঙ্গ। আর এর তারিখ, অর্থাৎ আপনি যে পর্চাটা দিচ্ছেন সেই পর্চার তারিখ, কত তারিখে পর্চাটা উইথড্র করেছেন বা তুলেছেন সেই তারিখটা আপনাকে এখানে লিখতে হবে। পর্চার একদম নিচের দিকে চলে যাবেন, আর তারিখটা পেয়ে যাবেন। এবার হচ্ছে 11 চ, জমি দখলের ধরন। জমি দখলের ধরন, আপনার জমিটা কি ক্রয় করেছিলেন, নাকি বাবার বা মায়ের কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন, নাকি কারো কাছ থেকে হস্তান্তর হয়েছে, অন্যান্য যে কোনো টাইপ আপনি থাকলে এখানে সেটা লিখবেন। কি লিখবেন? জমি যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে পারচেস লিখলেন, উত্তরাধিকারী পেলে যে 2 নম্বর ডেট এইখানে এটা লিখবেন, আর অন্যান্য হলে আদার্স লিখে ছেড়ে দেবেন। এরপরে 12 নম্বর কলমে হচ্ছে আয়কর প্রদানকারী কিনা। যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ইয়েস লিখলেন, যদি না দেন তাহলে নো লিখে ছেড়ে দিলেন। হয়ে গেল আমাদের প্রথম পেজ ফিল আপ। এবার আসি আমরা সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে আসার পরে আপনাকে এখানে দিতে হবে আপনার স্পাউস ডিটেলস, অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর এখানে ডিটেলস দেবেন। যেই ব্যক্তি ফর্ম ফিল আপ করলেন তার স্বামী কিংবা স্ত্রী এই দুটোর
আপনাকে এখানে ডিটেলস দিতে হবে 13 নম্বরে। 13 হচ্ছে এখানে স্পাউস নেম দিলেন। এরপরে 14 নম্বরে এসে ব্যাংকের ডিটেলস 14 ক থেকে শুরু করবেন। 14 কতে ব্যাংকের শাখা এবং ব্যাংকের ব্রাঞ্চ নেম ঠিক একইভাবে ফার্স্ট পেজে যেমন ফিল আপ করেছিলেন সেইভাবে ফিল আপ করতে হবে। 14 খ আইএফসি কোড দিলেন। 14 গ অ্যাকাউন্ট নাম্বার দিলেন। এরপরে 15 নম্বর আপনার ঠিক একইভাবে মোবাইল নাম্বারটা দিতে হবে। 16 নম্বরে আধার কার্ড নাম্বার দিলেন। 17 নম্বরে আপনাকে প্রথমে যেমন বলা হলো ঠিক একইভাবে এপিক নাম্বার, অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার আপনি ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন। এরপরে 18 নম্বরে চলে আসুন। যদি আপনার স্বামী বা স্ত্রী কেবিএন এর সুবিধা পেয়ে থাকে তাহলে ইয়েস লিখবেন অথবা নো লিখলেন। এরপরে 19 নম্বরে এসআইআর তালিকায় যদি নাম পাওয়া যায় তাহলে ইয়েস লিখলেন অথবা নো লিখলেন। 19-এর খয়ে অ্যাপিল আছে কিনা ইয়েস অর নো লিখবেন এখানে। গয়ে সিএতে আপনার আবেদন আছে কিনা, যদি সিএতে আবেদন করে থাকেন তাহলে আপনি ইয়েস অথবা নো লিখলেন। এরপরে 20 নম্বরে পিএম কিষাণের সুবিধা পান কিনা, পিএম কিষাণের সুবিধা পেলে ইয়েস অথবা নো লিখবেন। এই জায়গাটায় বুঝবেন আপনি হয়তো পিএম কিষাণ পেতেন না, আপনি অ্যাপ্লিকেশন করছেন, আপনার ওয়াইফ পায়, সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েসই লিখতে হবে। এই জায়গাটা কিন্তু একটু মনে রাখবেন। এবার আসি স্বামী বা স্ত্রীর, যিনার এখানে ডিটেলস দিচ্ছেন তিনার প্রধান পেশা কী, তিনার প্রধান পেশাটা এখানে লিখে দেবেন সেম একইভাবে। স্বামী করলে স্বামী যদি কৃষক হয় কৃষক ফার্মার লিখবেন, আর যদি মহিলা হয় সেই ক্ষেত্রে হাউস ওয়াইফ এখানে লিখতে পারেন। ব্যাস, ফর্ম ফিল আপ কমপ্লিট। নিচে যাবেন, এখানে একটি অঙ্গীকারপত্র লেখা আছে, ভালোভাবে পড়ে নেবেন। এরপরে সুবিধাভোগী স্বাক্ষর, যে আপনি ফর্মটা ফিল আপ করলেন আপনার এখানে স্বাক্ষর করে দেবেন। নিচে চলে আসবেন, আপনাকে এই স্লিপটুকু কেটে এখান থেকে দেওয়া হবে, এখান থেকে এই স্লিপটুকু কেটে দেওয়া হবে। এই স্লিপটুকে কি থাকবে, এখানে থাকবে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এবং যিনি জমা নিচ্ছেন সেই আধিকারিকের এখানে ভেরিফিকেশন একটা সিগনেচার করে আপনার এটা জমা নিয়ে নেওয়া হবে। এই হচ্ছে ফর্ম ফিল আপ। এবার আসি আমরা কেবি আইডিটা কোথায় পাবেন। এর জন্য আপনাকে কেবি আইডি পাওয়ার জন্য অর্থাৎ কৃষক বন্ধুর আইডি পাওয়ার জন্য কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে এই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটটা কি আছে, kৃষকবন্ধু.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে কৃষক সম্পর্কিত যে নথির তথ্য, এখানে নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশানে ক্লিক করবেন। দ্বিতীয় অপশানটি এখানে ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এই পেজে আসার পরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলি ডকুমেন্টের নাম পেয়ে যাবেন, আপনি কি দেখে বের করবেন দেখে নিন। এখানে আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে ভোটার আইডি কার্ড নাম্বার দিতে পারেন, আধার কার্ড নাম্বার দেবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার বা অ্যাকনোলজমেন্ট নাম্বার। কেবি আইডির জন্য যেহেতু করছেন তাহলে কেবি আইডি দেওয়ার দরকার নেই এখানে, তো আমরা আধার নাম্বার বা ভোটার কার্ড নাম্বার যে কোনো নাম্বার দিয়ে করতে পারি। তো এখানে আমরা আধার কার্ড নাম্বার দিয়ে দিলাম। এরপরে আধার কার্ডের যে আইডি নাম্বার সেটা এখানে দেব। এরপরে এখানে আই এম এ নোট রোবটের ঘরে ক্লিক করব, দিয়ে সার্চে ক্লিক করব। সার্চের ঘরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এখানে আপনার কেবি আইডি যেটা সেটা কিন্তু এখানে প্রথমেই শো হচ্ছে। এরপরে আধার কার্ড নাম্বার আপনি যেটা দিয়েছিলেন সেই নাম্বারটা এখানে শো হবে। ফার্মারের যে নাম সেই নামটা এখানে শো হবে। এরপরে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে বাড়ি, এরপরে ব্লক, কোন ব্লকে তার এই জমিটা, এবং গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে শো হবে। তো এই যে প্রথমে যে কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, এই আইডিটাই কিন্তু আপনাকে ফর্মের প্রথম পেজে, এই আইডিটাই কিন্তু আপনাকে ফর্মের প্রথমে এই পেজে এখানে লিখতে হবে কেবি আইডি। তো এইভাবে খুব সহজে আপনি আপনার ফর্মটি ফিল আপ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।